হ্যালো, পরিষ্কার শোনা যাচ্ছে? ঠিক আছে। হুম, এই পর্বে আমরা শিখবো সিএসএস আউটলাইন। হ্যাঁ, এখন এই পেডিং, সরি পেডিং বলতেছি, বর্ডার। এই বর্ডার আউটলাইন একই জিনিস, বর্ডারের বাইরের দিকে থাকে আউটলাইন। ঠিক আছে। CSS এর আউটলাইন, and outline is a line drawn outside the elements border. বর্ডারের বাইরে যেটা থাকে সেটা হলো আউটলাইন। আউটলাইনের যে প্রপার্টি গুলো আছে, যে আউটলাইন উইথ, আউটলাইন কালার, আর আউটলাইনের হলো হুম কতটুকু স্টাইল। দেখো এখানে এই কয়েকটা: আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, আর আউটলাইন উইথ, আর একটা হলো আউটলাইন অফসেট। আর সংক্ষেপে এটাকে আউটলাইন। এখন এই আউটলাইনটাকে কিভাবে দেয় আমরা এখানে এটা ওপেন করি। এটা হলো সিএসএস আউটলাইন নিয়ে একটু কাজ করি। এই আউটলাইনটা কোথায়? এখানে আমি এগুলোকে কমেন্ট আউট থেকে বাদ দেই। হুম, আর এই যে উইদের বিষয়গুলো দেখেছিলাম এই জায়গায়, আর এই জায়গায় আমরা আচ্ছা এগুলো প্রত্যেকটাই থাক, এগুলো আমরা হাইট রাখি, উইথও রাখি, ম্যাক্স উইথ বাদ দেই, হাইট উইথ শুধু রাখি, ম্যাক্স উইথটা বাদ দেই। ম্যাক্স উইথের বিষয়ে আমার মনে হয় আমরা ক্লিয়ার। ঠিক আছে। 2000 আছে, আমি 200 নিলাম। এবার প্রত্যেকের আচ্ছা এখানে বাদ দিলাম, সেভ করি। চলো এবার যা দেখি এটা কেমন দেখাচ্ছে এখানে। হাউ টু ইউজ আউটলাইন। এখন প্রত্যেকের যখনই দেখো প্রত্যেকের উইড হাইট দেওয়া আছে, তাই না? আমি এটার আগে বর্ডার দিব। বর্ডারের বাইরের দিকে কাজ করে আউটলাইন, এবং বর্ডার দেওয়া হয় এইভাবে, মনে করো 5 পিক্সেল সলিড গ্রিন দিলাম। এই প্রত্যেকের বর্ডারই আমি এরকম দেই, এবং প্রত্যেকের বর্ডার এরকম দিলাম। এটা মনে করো যে দিলাম গ্রিন। আচ্ছা দেই, সেকেন্ডটারও দেই। আচ্ছা, সেভ করি। দেখো এখানে এই যে প্রত্যেকের দেখো বর্ডার আছে, তাই না? এটার হলো বর্ডার নাই, এই দুইটার, এই তিনটার বর্ডার আছে, আর এগুলোর বর্ডার নেই। আচ্ছা আমি এটার উইথ 200 না দিয়ে 500 দিই, যাতে দেখতে ভালো লাগে। এখন দেখো প্রথমটার আউটলাইন দেই। আউটলাইন, আউটলাইন আর বর্ডার সেম ভাবে ইউজ করতে হয়। এখন আউটলাইনটা কোথায় থাকে? আউটলাইনটা এটা মনে করো যে 20 পিক্সেল দিলাম। সলিড স্টাইলটা হলো, প্রথম কার্ডটা হলো কতখানি উইথ হবে, আউটলাইনের উইথ। তারপর এটা হলো স্টাইল সলিড, তারপর এটা হলো আউটলাইনের কালার। কালার মনে করো রেড দি। রেড কেন দেই? রেডটা আসলে ভিজিবল ভালো। এখন দেখো কোনটার দিছি, এই যে এইটার আউটলাইন দিয়ে। ঠিক আছে। এই জায়গায় আউটলাইন, আউটলাইনের প্রপার্টি আর বর্ডারের প্রপার্টি। এখন এখানে 20 পিক্সেল, আর এই সেম আউটলাইনটা আমরা নিচেরটাতে ইউজ করব কি? আউটলাইন স্টাইল। প্রথমে আউটলাইন স্টাইল দিলাম। স্টাইলটা মনে করো যে এটা দিলাম ডটেড। হ্যাঁ, ডটেড দিলাম আউটলাইন স্টাইল। এবার আউটলাইন উইথ, আউটলাইনের উইথ মনে করো যে এটারও দিলাম 20 পিক্সেল। তারপর এটা দিব হলো আউটলাইন কালার। আউটলাইন কালার মনে করো এটা দিব কি? ব্ল্যাক দি। সিকে সেভ। এখন দেখো এটাতে হলো শর্ট হ্যান্ডে একসাথে ইউজ করছি তিনটাকে, আর এখানে তিনটাকে আলাদা আলাদা ভাবে ইউজ করছি।
আচ্ছা, এখানে এই একসাথে ইউজ করা আলাদা ইউজ করা সেম, রেজাল্ট সেম হবে। এই যে দেখছি না, এখন আউটলাইনের এই জায়গায় এই স্টাইল। এখন যদি আমি চাই যে না, আমি এই উপরেরটার মতো সেম দিব, আমি এই এই তিনটে যে আউটলাইন রেড, আমি H4 এর এটাতে দেখো ওইটা করি, যে আউটলাইন কালার প্রথমে দিলাম, কালারই মনে করো রেড দিলাম, তারপরে দিব কি আউটলাইন স্টাইল সলিড। একই সেম স্টাইলটা আমি ওই উপরেরটাতে H1 যা করছি H3তেও তাই করবো। আর আউটলাইন সরি, আউটলাইন হুম কি 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 ইউজ করছি, স্টাইল, কালার আর উইথ, তাই না? উইথটা মনে করো যে একই সেম, 20 পিক্সেল। আহ সেভ করলাম, চলো দেখি। এই এই উপরেরটার এটা সেম, ঠিক আছে, এটাও যা এটাও সেম। তা এখন আমাদের আউটলাইনের এই তিনটা, আর একটা শুধু বাকি আছে, সেটা হচ্ছে আউটলাইনের অফসেট। অফসেট আউটলাইন মনে করো, অফসেট মানে আউটলাইন কখন থেকে শুরু হবে। হুম অফসেট, অফসেট মনে করো বললাম যে আউটলাইন অফসেটটা এটা 20 পিক্সেলের পর থেকে। অফসেট মানে ফাঁকা কতখানি পরে এইটা শুরু হবে। কোনটা দিলাম, এই যে এখান থেকে এটুকু 20 পিক্সেলের। আর এই উপরেরটা হলো ডটেড, আমি এইটা এই যে এখানে ডটেড দেওয়া আছে না, আমি এটা একটু মার্জিন মার্জিন বটম করে দেই, মনে করো যে 100 পিক্সেল। সেভ করলাম, যাতে জায়গাটা এই যে দেখো, এই যে এখানে এটুকু হলো অফসেট। হ্যাঁ, তারপরে আউটলাইন শুরু হয়েছে, এটা বর্ডার। তাহলে এখানে মোট কয়েক কি কি আছে, আমরা একটু ইন্সপেক্ট করে বক্স মডেলে বোঝার চেষ্টা করি যে কি কি আছে আসলে এই এলিমেন্টের ক্ষেত্রে। উম, কোনটা, H3-তে, তাই না? এখানে এখানে দেখো যে মার্জিন, বর্ডার, পেডিং, তারপরে এটা হলো কন্টেন্ট, তাই না? পেডিং 0 আছে, বর্ডার আছে 5, তারপরে এটা হলো মার্জিন আছে। আর এর বাইরে আবার এরকম আছে অফসেট। হ্যাঁ, মানে ফাঁকা জায়গা কতখানি ফাঁকা, তারপরে আবার আউটলাইন মানে আউটলাইনের উইথ। ঠিক আছে, এইভাবে এখানে বক্স মডেলটা কাজ করতেছে। তার মানে এর এই যে এখানে এই জায়গায় ফাঁকা। আচ্ছা, আমি এটা একটু বড় করি তাহলে বোঝাই। তাহলে আউটলাইনটা কি, এই মার্জিনের পরে আবার এই জায়গায় আউটলাইন অফসেট আছে, তাই না? এরপরে আবার মনে করো যে এইটা হলো আউটলাইনের উইথ, স্টাইল, উইথ আর কালার। ঠিক আছে, এই তিনটে। তো এই আউটলাইন, আউটলাইন অফসেট, আউটলাইন শর্ট হ্যান্ড, এই সব কিছুই এখানে আছে। এরপর দেখি হলো টেক্সট। টেক্সট টেক্সটের কি কি আছে, টেক্সট ফরম্যাটিং। আচ্ছা, আমি এটা পরের ভিডিওতে করি, ঠিক আছে? না, আচ্ছা, এটাইতে থাক। সিএসএস হ্যাজ লটস অফ প্রপার্টি ফর টেক্সট ফরম্যাটিং। টেক্সট মানে টেক্সটকে ফরম্যাট করার জন্য অনেকগুলো প্রপার্টি আছে। সেটা দেখো এখানে, টেক্সট ফরম্যাটিং প্রপার্টিজ, দা হেডিং হ্যাজ টেক্সট অ্যালাইন, টেক্সট ট্রান্সফর্ম, আর তারপরে কালার। হ্যাঁ, আর তারপরে প্যারাগ্রাফের জন্য ইনডেন্টেড এটা আছে, অ্যালাইনড। তারপরে স্পেস বিটুইন ক্যারেক্টার, স্পেসিফাইড, অনেকগুলো আছে। ঠিক আছে, তো সেইগুলো আমরা একের পর এক দেখবো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, ঠিক আছে। The color property is used to set the color of the text. আমরা এটা অনেক আগে ব্যবহার করেছি এবং কালারকে তিন ভাবে আমরা ব্যবহার করতে শিখেছি।
এই তিন ভাবেই মূলত মেনলি ইউজ হয়। একটা হলো কালারের নাম দিয়ে, তাই না, তারপরে হলো হেক্সা ভ্যালু, আর একটা হলো RGB ভ্যালু। ঠিক আছে, এই তিনটে। তো সেরকম দেখো আমরা এখানে টেক্সটের কালার ইউজ করব। তো সেইটা করতে গেলে আমি এগুলো প্রত্যেকটাই প্রত্যেকটারই এই ভেতরের প্রপার্টি গুলো আমি বাদ দিয়ে দিই। উইড হাইট থাক, অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা থাক। এখন মনে করো যে এইটার হলো H1, প্রত্যেকে এটা আউটলাইনও দেওয়া আছে, বর্ডারও দেওয়া আছে। আহ আচ্ছা, আউটলাইন বর্ডার আমি দুটোই বাদ দিব, কেননা ফোকাস ব্যাকগ্রাউন্ডও বাদ। এখানে আমি কালার দেই, মনে করো যে টেক্সটের কালার এই 00, এটা মানে ব্ল্যাক কালার। আমি বলবো যে ব্ল্যাক কালার এই একটু রেড এর মতো কালার। ঠিক আছে, সেভ করি, এখানে যাই, দেখি। উম, এই যে হাউ টু ইউজ আউটলাইন, এটার যে টেক্সটের কালার সেটা চেঞ্জ হইলো। এটা আমরা অনেক আগেই দেখছি। টেক্সট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে আমরা ইউজ করে সেটা আমরা জানি, যে ব্যাকগ্রাউন্ড কালার এর নিচেরটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। হুম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা ইউজ করা যায়। হ্যাঁ, সেভ। এই যে নিচের এইটাতে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি। আমি চাইলে এখানে উইডথটা একটু বাড়াতে পারি, 1000 পিক্সেল করলাম। হ্যাঁ, এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে কি, এই দুটাই টেক্সটের কালার প্রপার্টি। এটা টেক্সটের অ্যালাইন্ড, টেক্সট অ্যালাইন কি কি আছে, টেক্সটের অ্যালাইন কি কি আছে, টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না। প্রথমে আছে কি, এটার উইথ মনে করো যে আমি এটা 1200 পিক্সেল পর্যন্ত দিলাম। হ্যাঁ, আর এটার বলবো কি, প্রথমটা টেক্সটের অ্যালাইন কি কি আছে, সেন্টার, ইন, জাস্টিফাই, লেফট, রাইট, স্টার্ট। স্টার্ট আর লেফট একই। হ্যাঁ, ইনহেরিট, আনসেট। এই আনসেট এইটা আমরা পরে বুঝবো। ইনহেরিট, ইনিশিয়াল, আনসেট এই তিনটা প্রায় সবগুলোতে ইউজ করা যায়, এটা আমরা পরে বুঝবো। আর ক্যাল, মানে এটা হলো ক্যালকুলেশন, এগুলো আমরা পরে দেখবো। টেক্সট লাইন আপাতত সেন্টার করলাম, সেভ, যাই। তাহলে কোনটার, এটার সেন্টার করছি, মানে এই আউটলাইনটা এটার মাঝখানে আসবে, এই যে, তাই না। টেক্সটের অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন লাস্ট, তারপরে ডিরেকশন, ইউনিকোড BDI, ভার্টিক্যাল অ্যালাইন, এগুলো। তা আমরা শুধু টেক্সটের অ্যালাইন দেখেছি, তারপরে টেক্সট অ্যালাইন এটা দেখলাম, সেন্টার, লেফট, রাইট। হ্যাঁ, সেন্টার, লেফট, রাইট এগুলো তো বোঝার অবকাশ নাই। লেফটে দিলে সেন্টার থাকলো, আমি এইটারে দিলাম। লেফটে ডিফল্ট ভাবে টেক্সট অ্যালাইন, হুম, লেফটে থাকে, লেফটে দিলে কোনো চেঞ্জ হবে না, আমরা এখানে দেখতে পারবো। চলো দেখে আসি সত্যি তাই হচ্ছে কিনা। এই যে এটা দেখো, নিচেরটা আমি করছি কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আমি যদি এটা রাইট দেই তাহলে পরে আমার চেঞ্জ হবে। দেখো এই যে এটারে রাইটে চলে গেছে, তাই না। এই যতখানি উইথ বলে দিচ্ছি তার বাইরে কিন্তু আবার যাবে না, তাই না। আচ্ছা, টেক্সট অ্যালাইন, তারপরে কি টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এই জাস্টিফাই এটা বুঝতে গেলে আমার এখানে প্যারাগ্রাফ বাড়াইতে হবে। হ্যাঁ, আমি মনে করো যে এই 3 নম্বর, এখানে আমি লরেমের প্যারাগ্রাফ নিব। লরেমের মনে করো যে 50 ওয়ার্ড নিই। হ্যাঁ, অল্টার জেড, এই 3 নম্বরে H3-তে নিলাম। এইটারে জাস্টিফাই বিষয়টা বুঝবো। হুম, আমি নিচের গুলোকে বাদ দিই যাতে বিষয়গুলো আমার বুঝতে সুবিধা হয়। সেভ করলাম, গেলাম, এই যে এখানে আমি এটার উইথ বলেছি কত, 3 নম্বরের, এটা কি H3, উইথ কত এটার বলি
1200 করি, হ্যাঁ, সেভ করলাম এইটার। এখন এইটার নিচের এইটার আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাই করলে কি হয়, এখানে দেখো টেক্সট অ্যালাইন জাস্ট টেক্সট অ্যালাইন জাস্টিফাই মানে হলো চারিদিক থেকে মানে টেক্সট গুলো মাঝখানে আসবে, মানে লাইনে যে এখানে এটুকু ইন্ড হয়েছে না, এটা মানে সবগুলো সমান এরকম এক লাইনে দেখাবে। দেখো কি কি জাস্টিফাই, দেখো এই যে এই লাইন আর এই লাইন মাঝখানের ওয়ার্ড গুলোকে গ্যাপ দিয়ে তাও মানে টেক্সটের লাইন গুলোকে সুন্দর অ্যালাইন করবে, জাস্টিফাই করবে চারিদিক থেকে। এই যে এখানে দেখো ফাঁকা হয়েছে, এখানে শুরু হয়েছে, এই জায়গায় এই দুইটা লাইন। মোট কথা লাইন গুলো একদম লেফট এবং রাইটের দুই জায়গায় মানে একদম শেষ পর্যন্ত যাবে, যেখানে ওয়ার্ড শেষ হয়েছে সেখানে না, মানে সুন্দর হবে, জাস্টিফাই হবে। হুম। আর কি আছে, টেক্সটাইল লাইন জাস্টিফাই, টেক্সটাইল লাইন লাস্ট, টেক্সটাইল লাইন লাস্ট রাইট, ওই টেক্সট লাস্ট সেন্টার রাইট। আচ্ছা এটা একটু দেখি, হ্যাঁ। হুম, টেক্সটাইল লাইন এটা আছে রাইট, তাহলে রাইটের এইখান থেকে শুরু হলো, এইদিকে গ্যাপ দিয়ে রাইট, টেক্সটাইল লাইন কি, টেক্সটাইল লাইন লাস্ট সেন্টার। আচ্ছা এইটা দিলে কি হচ্ছে, আমরা এই জিনিসটা এখানে দেখি, এটা বুঝতে পারতেছি। টেক্সট লাইন অ্যালাইন লাস্ট কি কি আছে, নর্মালি অটো সেন্টার, এটা কি বুঝতে পারতেছি? হুম, এটা কি বুঝতে পারতেছি, উপরে খেয়াল করো। হ্যাঁ, হুম, সেন্টার, সেন্টার দিলে কি পরিবর্তন হচ্ছে বলো তো? হ্যাঁ, এইটা দেখো, শুধু লাস্টের যে টেক্সট, টেক্সট অ্যালাইন লাস্ট, এটা হলো ডিফল্ট ভাবে লেফটে থাকে। হ্যাঁ, আমি যদি চাই এটাকে রাইট করতে পারি, হ্যাঁ, আর সেন্টার করতে পারি। এইটা কাজ করতেছে টেক্সট অ্যালাইন লাস্ট, মানে লাস্টের যে লাইনটা, হুম, টেক্সট অ্যালাইন লাস্ট, এই লাস্টের লাইনটা কোথায় হবে সেটা আমি নির্ধারণ করে দিচ্ছি। ক্লিয়ার বিষয়টা? দেখো এখানে বলতেছে যে লাস্টের লাইনটা কোথায় হবে, সেন্টার মানে লাস্টের লাইনটা এটা সেন্টার বরাবর। আর টেক্সটাইল লাইন জাস্টিফাই মানে লাস্টের লাইনটাও, দেখো এইখানে যখন এটা তুলে দেই তখন এরকম ছিল, এখন যখন জাস্টিফাই ছিল না তখন এরকম ছিল, কিন্তু আমি যখন টেক্সটাইল লাইন জাস্ট এই যে এটাকে সেন্টার বলতেছে, সেন্টার আসতেছে, আর এইটাকে টেক্সট লাইন লাস্ট, এটা যখন বলবো জাস্টিফাই তখন এটা একদম, এটা দেখো যখন আমি জাস্টিফাই বলতেছি তখন দুই দিকের লাইন এখানেও আর এখানে সমান হচ্ছিল, তাই না? And এটাকে তুলে দিলে আবার এই নিচেরটা, এইটা আবার হলো এখান থেকে একটু গ্যাপ তৈরি করতেছে, আর লাস্টের এটাকেও যখন আমি জাস্টিফাই বলতেছি তখন সবগুলো লাইন বরাবর হচ্ছে। তবে এইটা আসলে খুব ভালো দেখায় না, এই টেক্সটাইল লাইন জাস্টিফাই এটা ভালো দেখায়। আর তুমি চাইলে এটাকে জাস্ট টেক্সটাইল লাইন লাস্ট এটাকে সেন্টার করলে করতে পারো, তাহলে অনেক সময় টেক্সট গুলো দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই হলো টেক্সট অ্যালাইন লাস্টের বিষয় গেল। টেক্সটের ডিরেকশন, টেক্সট ডিরেকশন আমরা সাধারণত কি দেখি, লেফট টু রাইট, মানে এটা হলো লেফট, টেক্সট গুলো এই যে এখান এটা লেফটে শুরু হয়েছে এদিকে যাক, তাই না? আমরা এটাকে চাইলে উল্টো দিকে করতে পারি, দেখো এইগুলোর ক্ষেত্রে উল্টো, হাউ টু ইউজ মার্জিন, এটাকে আমি যদি বলি টেক্সট ডিরেকশন, টেক্সট ডিরেকশন লেফট, সরি, লেফট এল টি আর, লেফট এল, সরি, এল টি আর, হ্যাঁ, মানে লেফট টু রাইট, আর আর টি এল মানে রাইট টু লেফট। ও সরি, ডেকোরেশন দিছি তো, এই জন্য তো কাজ করতেছে না। টেক্সট ডি আই, ডিরেকশন ডি, আরে
DIRECTI, ডিরেকশন, RTL, না, টেক্সট ডিরেকশন বানান ভুল হচ্ছে, এখানে দেখে আসি আমরা। ও নো, সরি, খালি ডিরেকশন, টেক্সট আসলে টেক্সট ডিরেকশন না, শুধু ডিরেকশন। এই যে রাইট টু লেফট, RTL, আর LTR, লেফট টু রাইট, এটা হলো কোথায়, এইটা, তাই না? এখন আমি যদি এটাকে বলি যে ডিরেকশন RTL, কিন্তু এখানে কোনো ইফেক্ট ফেলতেছে না। ডিরেকশন ডিরেকশন ডিরেকশনের বিষয়টা কিন্তু এটাই, রাইট টু লেফট, আমরা এখানে দেখি এরা কি করেছে। এই যে এইখানে একটা কি কাজ করেছে, আহ এটা হলো প্যারাগ্রাফের ক্ষেত্রে কাজ করতেছে, হেডিং এর ক্ষেত্রে কি করবে না, অবশ্যই করবে। ডিরেকশন আমরা চলো তো এখানে দেই, টেক্সট লাইন সেন্টার আছে, এটারে ডিরেকশন দেবো, TI, ডিরেকশন RTL। হুম, এটাকে রাইট টু লেফট ডিরেকশন এখানে দেখাচ্ছে, ঠিক আছে, সেভ করলাম। আর নর্মালি এটা লেফট টু রাইট থাকে, কিন্তু আবার এখানে কিছু সাপোর্টের বিষয় আছে যে text direction unique BD properties can be used to change the text direction of an element। এই ইউনিকোড বিডিআই এইটাকে আসলে ইউজ করতে হবে, তাছাড়া এই রাইট টু লেফট এইটা কাজ করবে না। তাহলে আমার এই প্রপার্টিটাও এখানে ইউজ, ইউনিকোড বিডিআই ওভাররাইড, বিডিআই ওভাররাইড এটাকে ইউজ করতে হবে। এখন এইটা কাজ করার কথা, এবার দেখো এইটা সুন্দরভাবে কাজ করতেছে। হুম, তো এখন প্রশ্ন হলো যে এই টেক্সটের ডিরেকশন, হ্যাঁ, এই যে এইটা দেখো, এটা বাদ দিলে এটা কাজ করতেছে না। হ্যাঁ, এর কারণ হলো এইটা না হলে এটা করবে না, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই রাইট টু লেফট আমি কেন ইউজ করব? আমরা দেখছি অনেকগুলো ল্যাঙ্গুয়েজই আসলে যেগুলো ডান দিক থেকে বাম দিকে যায়, হ্যাঁ, মানে উল্টা দিকে, সেটা যেরকম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, উর্দু, তারপরে হিব্রু, এরকম আমি এই তিনটেই জানি, আরো অন্যান্য থাকতে পারে যে এই ল্যাঙ্গুয়েজ গুলো রাইট থেকে লেফটে হয়, সেটাই। আচ্ছা, এবার আমরা দেখবো ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি সেট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অফ অ্যান এলিমেন্টস। আমি এটা দেখবো, কেননা এইখানে ভার্টিক্যাল অ্যালাইনের বিষয়গুলো, ভার্টিক্যাল অ্যালাইন সাব সুপার, এই যে ইমেজ আছে এখানে, এই যে এই ইমেজ, এই যে এখানে দেখো ইমেজ দেখাচ্ছে, এইখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ডিফল্ট ভাবে বেজ লাইন থাকে, তারপরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টেক্সট অফ, মানে টেক্সটের উপরে, এই এটা কাকে বলছে, শুধু ভার্টিক্যাল অ্যালাইন ইমেজ ডট এ, ইমেজ ডট এ মানে এই ক্লাসটা, মানে এখানে এই ইমেজের ক্ষেত্রে আসলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা ইউজ হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু প্যারাগ্রাফকে করেনি, এখানে ইমেজ যে কোথায় থাকবে সেই বিষয়টা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে ইউজ করছে। তো এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের এই বিষয়টা আমরা অত বেশি ইউজ করব না, আমি এটা অত ইগনোর করে গেলাম। হুম, সেট দ্য ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অফ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। আচ্ছা, আমি একটা জিনিস এখানে একটু ইউজ করে দেখি যে এটা আসলে ইমেজের ক্ষেত্রে ইউজ হয়েছে। আমি ভার্টিক্যাল, আসলে এটা এখন ইউজ হয় না, আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে খুব সহজেই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করতে পারি মিডিল বরাবর। হ্যাঁ, VER ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, প্রথমে এটা নর্মালি থাকে বেজ লাইন, তারপরে দেখো বটম, মিডিল, সাব, সুপার, পুনরা দিয়ে কিন্তু
মিডিল বটম কোনোটাতেই কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, হাইটেও ইউজ করা আছে। আহ, আসলে এইটা এখন এই টেক্সটকে যদি মাঝখানে নিয়ে আসতে চাই, হ্যাঁ, এই যে টেক্সট অ্যালাইন রাইট, কিন্তু এটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এখন ইউজ করা, বেশিরভাগই আমরা ইউজ করি ডিসপ্লেকে গ্রিড করি বা ফ্লেক্স করি। হ্যাঁ, তারপরে মনে করো যে অ্যালাইন আইটেম সেন্টার করলে দেখো সুন্দরভাবে মাঝখানে চলে আসছে। তো এই জন্য এইগুলোকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মিডল, হ্যাঁ, এইগুলোকে আমরা ইগনোর করি। তো আমরা আরো বেশি শিখবো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সম্পর্কে, এটা পড়ে যায়। কেননা এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে যেটুকু দেখানো হয়েছে, যে জিনিসটুকু দেখানো হয়েছে ইমেজের ক্ষেত্রেই, হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে দেখানো হয়নি। তো আমরা অন্যান্য ক্ষেত্রে যখন প্রয়োজন হবে তখন আমরা দেখব। আর টেক্সটের এবার ডেকোরেশন দেখি। টেক্সট ডেকোরেশন লাইন, কালার, টেক্সট ডেকোরেশন স্টাইল, টেক্সট ডেকোরেশন টেক্সটনেস আর টেক্সট আর ডেকোরেশন, এই সবগুলোকে এই জায়গায় দ্বারা প্রকাশ করতেছে টেক্সট ডেকোরেশন, ওভারলাইন, লাইন থ্রো, আন্ডারলাইন। আচ্ছা, নর্মালি টেক্সট ডেকোরেশন থাকে হলো অ্যাঙ্কর ট্যাগের। এখন এখানে তো মনে করো যে বাদ, এই একটা এ ট্যাগ নিলাম, এটাকে দিলাম। টেক্সট ডেকোরেশন নর্মালি কাকে বলে? 10 ওয়ার্ড নিলাম, সেভ করলাম, গেলাম। এই এ, এইগুলো কি লিঙ্ক থাকে না? এই যে দেখো টেক্সটের ডেকোরেশন আছে তাই না? আমরা এটাকে বহুবার করেছি যে এটা টেক্সট ডেকোরেশন, এই যে আন্ডারলাইন থাকে। হ্যাঁ, টেক্সটের ডেকোরেশন এই যে আন্ডারলাইন থাকে। আর আমরা চাইলে এটাকে এখান থেকে পরিবর্তন করতে হবে যে টেক্সট ডেকোরেশন আমরা করি কি নান, তাহলে চলে যায়। তাহলে কি থাকে? নর্মালি আন্ডারলাইন থাকে। আচ্ছা, আমি এখানে একটা আহ এর উপরে একটা H2 ট্যাগ নিবি। আহ, লরামের মনে করো যে 5টা ওয়ার্ড নিলাম। হুম, সেভ করলাম, এখানে গেলাম। এখানে দেখো এটা, হুম, এখানে স্টাইল করা আছে তো H2 এর, তাই এই যে এইগুলো এইটা পাচ্ছে। তো আমি এখানে দেখো, আমি এটা সেভ করব, এইখানে নিব এবং এইটা নিয়ে আমি কাজ করব। এই যেটা এখানে দেখো টেক্সটের ডেকোরেশন নাই, আমি চাইলে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, দেখছো আন্ডারলাইন আসছে। তারপরে আমি চাইলে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আর একটা হচ্ছে ওভারলাইন। ওভারলাইন মানে লাইন উপরে। হুম, তারপরে অটো থাকে নর্মালি, ডটেড, ডাবল না লাইন থ্রো, এই তিনটেই। নান, আন্ডারলাইন, কি কি টেক্সট ডেকোরেশন, ওভারলাইন উপরে, উপরে টেক্সট ডেকোরেশন, লাইন থ্রো মানে মাঝখান বরাবর কেটে যাবে, আর টেক্সট ডেকোরেশন নান মানে থাকবে না। আর টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আন্ডারলাইন মানে কি থাকবে? নিচে। এই এই হলো টেক্সটের ডেকোরেশন। এই তিনটে দেখো, যে ওভারলাইন, আন্ডারলাইন। আচ্ছা, টেক্সট ডেকোরেশন লাইন, টেক্সট ডেকোরেশন লাইন, ওভারলাইন, আন্ডারলাইন, এগুলো আমি এখান থেকেই দেখি। এই যে টেক্সট প্রথমে H1 ট্যাগের যে প্রথমটা আছে টেক্সট ডেকোরেশন ওভারলাইন, এই যে উপরেরটা, তাই না? তারপর টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, আমরা এটা দেখলাম। আহ আহ, আচ্ছা, আরো যেগুলো আমরা, এটা তো এগুলোই তো টেক্সটের এই ডেকোরেশনের এগুলোই। টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন লাইন কালার মানে ওভারলাইনের কালার। হ্যাঁ, দেখো এই যে উপরের এই যে এটার কালার চেঞ্জ করা যায়। টেক্সট ডেকোরেশন লাইন ওভারলাইন, তাই না? এই যে টেক্সট ডেকোরেশন লাইন ওভারলাইন, টেক্সট ডেকোরেশনের কালার
রেড, এই যে এটার হলো এই যে রেড কালার। তারপরে যেটা টেক্সট ডেকোরেশন লাইন, লাইন থ্রো। এখন এর থেকে যে টেক্সট ডেকোরেশন লাইন না, এইটুকু এক্সট্রা, এটুকু না দিলেও দেখো একই সেম কাজই কিন্তু করতেছে। হ্যাঁ, এই যে এই যে লাইন থ্রো, আমি লাইন থ্রো বাদ দিলে পরে দেখো এখানে কাজ হচ্ছে কিনা এই জিনিসটা বুঝতে পারবে। এই যে লাইনটা চলে গেছে, তাই না? আর আমি যদি এটা ইউজ করি এবং এটাতেই এই যে আবার এখানে যদি লাইন নিয়ে আসি, মানে এই লাইনটা আসলে এক্সট্রা, এই যে ঠিকই আছে। তো এটার কালার কি, যে ব্লু, নীল। তারপরে এখানে কি টেক্সট ডেকোরেশন কালার, কালারটা গ্রিন, এই যে নিচে আন্ডারলাইনের এটা গ্রিন। টেক্সট ডেকোরেশন লাইন, ওভারলাইন, আন্ডারলাইন, এই যে উপরেও থাকবে নিচেও থাকবে, এই যেরকম। ঠিক আছে, আমরা যে খাতায় দেখি না দাগ কাটা, সেরকমটা দেখাচ্ছে। আর এটার কালার হলো পার্পেল। আমি পার্পেলের জায়গায় দেখো রেড দেই, তাহলে পরে রান করি, এই যে দেখো উপরে নিচে রেড। ঠিক আছে, এই টেক্সট ডেকোরেশনের বিষয় আসলো। এগুলোই শর্ট হ্যান্ডে হলো যে শুধু টেক্সট ডেকোরেশনে ইউজ করা হয়। হ্যাঁ, আর একটা দরকার টেক্সট ডেকোরেশন থিকনেস, এই জিনিসটা একটু দেখা দরকার। টেক্সট ডেকোরেশন থিকনেস, এখানে দেখো এই যে এই আন্ডারলাইন তো হইছে, এই যে এই যেখানে আন্ডারলাইন, আমি যদি এরকম থেকে টেক্সট ডেকোরেশন কালার, দেখো এখানে কালার বললাম, রেডই দিলাম, রেড। হ্যাঁ, বা অন্য কালার চাইলে আমি এখান থেকে দিতে পারি, যে না এই ধরনের কালার দিয়ে যাতে দেখা যায়। এইটা আমাদের আরেকটা জিনিস যেটা দেখা দরকার, অনেক সময় আমাদের দরকার টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন থিকনেস। থিকনেস মানে কতটুকু চিকন না মোটা, এরকম 23 পিক্সেল দিলাম, এই যে কতটুকু মোটা কতটুকু চিকন। থিকনেস মানে এর মানে কি, মোটা না চিকন, ঠিক মানে হলো সরু, সেই সরুনেস কিরকম হবে, তাই না? এই বিষয়টা বোঝায়। সরু বলতে কি, লম্বা বা মোটা, এই আর কি। বুঝতে পারছি তো? হ্যালো? আর নর্মালি থাকে মনে করো যে 1 পিক্সেলের মতো, 1 পিক্সেল না 2 পিক্সেলের মনে হয়, এই যে 2 3, যাই হোক ডিফল্ট কালার কতটুকু থাকে, যা থাকে থাকে। এখন আমরা চাইলে ওটাকে পরিবর্তন করতে পারি, এইটাই হলো বিষয়। আর তারপরে কি, এই তো টেক্সট ডেকোরেশনের এই বিষয়গুলোই গেল। আর টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আমরা করছি। টেক্সট ট্রান্সফর্মের তিনটে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস আর ক্যাপিটালাইজ। এখানে আমরা এটা এখানে বুঝে নেই। হ্যাঁ, আহ আমরা এটা দেই মনে করো 5 পিক্সেল। আর টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম কয়টা আছে? ক্যাপিটালাইজ মানে প্রথম অক্ষরটা বড় হাতের, দেখো এদিকে দেখো এই প্রথম হাতের, প্রথম ওয়ার্ডে প্রথম অক্ষরটা বড় হাতে হয়েছে। আর যদি আমি লোয়ার কেস দেই তাহলে প্রত্যেকটাই ছোট হাতের অক্ষর হবে। আর যদি আপার কেস দেই তাহলে প্রত্যেকটাই বড় হাতের অক্ষর হইলো। এই, ঠিক আছে, এই হলো টেক্সটের ট্রান্সফর্ম। এর পরেরটা কি আমাদের, টেক্সটের স্পেসিং। টেক্সট স্পেসিং, স্পেসিং মানে হলো একটা টেক্সট থেকে আর একটা টেক্সটের কতটুকু দূরত্ব। এই যে হোয়াইট স্পেস, ওয়ার্ড স্পেসিং, হ্যাঁ, টেক্সট ইনডেন্ট, লেটার স্পেসিং। এইটা প্রথমে টেক্সট ইনডেন্টের, এটা একটু দেখে আসি। টেক্সট ইনডেন্ট দেখো, টেক্সট ইনডেন্ট 5 পিক্সেল, মানে এই যে দেখো এখানে আসলে এটা যদি না দেই তাহলে এই জায়গায় যে গ্যাপটা হয়েছে না, এই গ্যাপটা থাকবে না। হ্যাঁ, আমি এটারে তুলে দিই বা এই গ্যাপটা একটু কমাই দিই, তাহলে বুঝতে পারবো বিষয়টা। 10, এই যে এইখানে দেখো এই যে গ্যাপটা কমে গেছে। আমি যদি আবার এখানে একটু বাড়াই দিই 100। হ্যাঁ, এই ইনডেন্ট মানে প্রথমে ফাঁকা, এটা আমরা অনেক সময় দেখি পত্রিকার, হুম, পত্রিকার প্রথমে এতখানি গ্যাপ দিয়ে এখানে একটা ইমেজ থাকে, তারপরে এরকম থাকে। হ্যাঁ, সেইটা হলো টেক্সট ইনডেন্ট। লেটার স্পেসিং, লেটার স্পেসিংটা হলো কি, একটা লেটার থেকে আরেকটা লেটারের, লেটার, LE, ডবল টি,
লেটার স্পেসিং মনে করে একটা দিলাম 20 পিক্সেল, মানে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব। ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং সরি ওয়ার্ড র্যাপ, এটা না, আমরা ওয়ার্ড স্পেসিং লিখবো। ওয়ার্ড স্পেসিং মনে করো যে 20 পিক্সেল দিলাম। একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের দূরত্ব আমি এখানে এটা কমাই দিলে পরে ওয়ার্ড স্পেসিং এর বিষয়টা দেখো। বুঝতে পারতেছি না? এই যে ওয়ার্ড স্পেসিং মানে ওয়ার্ডের মধ্যেকার দূরত্ব, লেটার স্পেসিং মানে লেটারের দূরত্ব। লাইন হাইট, লাইন হাইট তো বুঝি তাই না, যে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব। লাইন হাইটের বিষয়টা আমি এখানে একটা প্যারাগ্রাফ টেক নিব, সেটাতে দেখাবো। লরেমের মনে করো যে 50 ওয়ার্ড নিলাম, সেভ করলাম, এখানে দিলাম এইটা দিয়েই প্যারাগ্রাফ। এই যে এইখানে দুইটা প্যারাগ্রাফের মানে মাঝখানে এই যে এইটা, এই প্যারাগ্রাফের লাইন হাইট মানে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব দেখাবো। লাইন হাইট মনে করো যে যদি আসলে যে 1.5, হ্যাঁ, বা 6 এরকম, এই যে দেখো এখানে দেখাচ্ছে এই যে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব। আবার এটাকে পয়েন্ট আকারে এভাবে 1 2, মানে 1 মানে কি যতখানি লাইনে টেক্সটের ফন্টের সাইজ ততখানি আর কি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। আর যখন 2 দিব তার মানে 200%, মানে 200%, 2.5 মানে 250%, এরকম। ঠিক আছে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। এটা হলো লাইন হাইট গেল। ওয়ার্ড স্পেসিং দেখে ফেলেছি। হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস এটা আমি একটু এখানে দেখি। হোয়াইট স্পেসের এইটা একদমই নো র্যাপ আসলে। দেখো এখানে প্রত্যেকটা, এই যে এইভাবে লিখছে না, এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে কিন্তু এখানে দেখো